পুলিশ যে অতীতে যে পলিটিক্যালি মিসইউজ হয়েছে, আমি ইউজ বলবো না, মিসইউজ হয়ে আসতেছে, এটা এখান থেকে বেরিয়ে আসার জন্য যে প্রফেশনালিজম, 100% প্রফেশনালিজম, এটা মেনটেন করার জন্য কি ওয়ে আউট হইতে পারে, এটার জন্য একটা এনসিপির পক্ষ থেকে একটা কমপ্লিট কিন্তু রোডম্যাপ, আমরা একটা সুপারিশ কিন্তু আমরা দিয়েছিলাম। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কখনোই নির্বাচনের কোন বিষয়ে কোনোদিন তারা অনীহা প্রকাশ করে, তারা বলছে নির্বাচন অবশ্যই হবে, পাশাপাশি সংস্কারও করতে হবে। জাতীয় নাগরিক পার্টি আপনি যে চট্টগ্রাম বেসিস কাজ করেন, চট্টগ্রাম নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা চট্টগ্রাম উন্নয়ন খাতে আপনারা কোন কোন পরিবর্তন নিয়ে কাজ করতে চান, সে বিষয়ে কোনো এজেন্ডা আছে কিনা, সে বিষয়টা একটু জানাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনটিভি নিয়মিত টক শোতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমরা প্রতিদিন কোনো না কোনো অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে চাই এবং পাশাপাশি বাংলাদেশের সমসাময়িক বিষয় আমরা তুলে ধরতে চাই। তারই ধারাবাহিকতা আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং এনসিবি চট্টগ্রামের সংগঠক ইরফানুল হক। শুরুতেই আপনার কাছে যাবো যে কেমন আছেন? জি, ভালো আছি। জি, আপনি কেমন আছেন? এই তো আমাদের টক শোতে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সিএনটিভির সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। শুরুতে আসলে আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, যে আসলে সংস্কার নির্বাচনে নিয়ে আসলে খুব প্রশ্ন হচ্ছে। গতকাল যদি আপনি একটি বিষয় লক্ষ্য করেন যে আপনাদের এনসিবি যিনি আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন নাহিদ আলম বলেছেন যে প্রশাসন বিএনপি পক্ষ নিয়ে কাজ করে। আমার প্রশ্ন সেই জায়গায়, নাহিদ আলম তো একসময় এই ইন্টারিম গভর্নমেন্টের অধীনে ছিল, তিনি যে প্রশ্ন করেছেন প্রশাসন বিএনপির পক্ষে নিয়ে কাজ করছে, আবার বিএনপি অভিযোগ করছে প্রশাসন এনসিপি কে সাপোর্ট করছে। আসলে বিষয়টা কি, সে বিষয়টা বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটাতে আমি একটু কারেকশন করি, সেটা হলো নাহিদ ইসলাম গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন সেটা ছিল এরকম যে প্রশাসন অনেক জায়গায় বিএনপি কে সাপোর্ট করছে, এই কথাটা বলছে সে, একবারে এন্টায়ার প্রশাসনের কথা বলে নাই, মানে অনেক জায়গায় বিএনপি কে সাপোর্ট করছে। এটার আমি একটা এক্সাম্পল দিই। আজকে আমাদের চট্টগ্রামে মুস্তাফা হাকিম কলেজে বিএনপির নেতৃবৃন্দরা, বিএনপির পক্ষ থেকে বিএনপির একটা দল ওইখানে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে এবং এখানে আমাদের ছাত্রদের কিছু লোকজনের ছাত্ররা ওইখানে গিয়েছে, বিষয়টা থেকে তাদের উপর হামলা করেছে। শুধু তাই নয়, আপনি দেখবেন গত কয়েকদিন ধরে ঢাকায় বিএনপি নেতৃবৃন্দরা এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করেছে। গতকালকে আমার লোহাগাড়াতেও একজন এনসিপি নেতার উপর হামলা হয়েছে, এর আগে বোয়ালখালীতে এনসিপি নেতার উপর হামলা হয়েছে। তো এই সামগ্রিক বিষয়গুলো আমি যদি আমার চিটংয়ে যদি আমি এক্সাম্পল দিই, এখানে হাজারো এক্সাম্পল আছে এবং প্রত্যেকটা হামলার পিছনে কোনো না কোনো ভাবে তারা আপনার বিএনপি বা প্রো বিএনপি ছাত্র দলকে তারা দায়ী করছে। এবং এখন এই বিষয়গুলো মানে দায়ী দায়ী বলতেছে যারা প্রত্যক্ষদর্শী যারা আছে, প্রত্যেকে বলতেছে এটা কোনো না কোনো ভাবে রাজনৈতিক ভাবে এই হামলাটা হচ্ছে। সমস্যাটা হয়ে যায় যখন আমরা এটার প্রতিকার চাইতে যাই, যখন আমরা পুলিশের কাছে যাই, প্রশাসনের কাছে যাই, কুইক রেসপন্সটা আমরা পাই না। কুইক রেসপন্সটা না পাওয়ার পিছনে আমাদের কাছে একবারে প্রতীয়মান হয়েছে এটাতে একটা বিএনপির একটা প্রচ্ছন্ন একটা তাদের মদত আছে আর কি। আপনি একটু এক্সাম্পল আমি যদি বলি, নাহিদ ইসলাম এই কথাটা খুবই প্রাসঙ্গিক ভাবে বলেছেন যে অনেক জায়গায় দেখেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টটা 8 আগস্ট কিন্তু গঠন করা হয়েছে, তার আগেই কিন্তু পুলিশের আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে। এই পুলিশের আইজিপি কিন্তু ছাত্ররা নিয়োগ দেয় না বা ইন্টারিম গভর্নমেন্ট নিয়োগ দেয় না। আমরা এই নাহিদ ইসলামের এই কথাটার সাথে সম্পূর্ণভাবে আমি ব্যক্তিগতভাবে একমত পোষণ করছি। আপনি দেখেন আমরা অনেক জায়গায় গিয়ে পুলিশের রেসপন্স গুলো পাই না, আমাদেরকে বিভিন্ন জায়গায় যে হামলাগুলো আছে এগুলোর কুইক রেসপন্স গুলো হয় না। শুধু আমাদের কথা না বলি, আমরা একবারে স্বাভাবিক অনেক জায়গায় অনেক টেন্ডারবাজি চাঁদাবাজি গুলোতে পুলিশ অ্যাকশন নেয় না। এটার একটা আমি একবারে দালিলিক প্রমাণই দিলাম। বর্তমান যে পুলিশ প্রশাসন সেটা কিন্তু ছাত্রদের দ্বারা বা ইন্টারিম গভর্নমেন্ট দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়নি অনেক জায়গায়। আচ্ছা, আমরা যে প্রশ্নটা রাখতে চাই, আসলে বাংলাদেশে আমরা যে রিফর্মের কথা বলছি, সংস্কারের কথা বলছি, যে পুলিশ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হতে পারে, বা পুলিশ আসলে প্রশাসনকে কোনো দল কোনো বা কোনো না কোনো দল কন্ট্রোল করবে কেন, পুলিশের কোনো সংস্কার এখনো আসেনি কেন, সেই জায়গায় আসলে ব্যর্থতার দায় কি কাকে করবেন? অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যর্থতা দায়ী করবেন, নাকি যারা চাপ প্রয়োগ করছে তাদের ব্যর্থতা দায়ী, বা যারা চাপ প্রয়োগ করছে তাদের উপর দায় দিবেন, কোন বিষয়টা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বলছেন পুলিশ আসলে সাংবিধানিক, আমি একটু কারেকশন করি, পুলিশ কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না। পুলিশ একটি রাষ্ট্রের একটি অর্গানোগ্রাম, ল এনফোর্সমেন্ট করার জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। এখন এই ক্ষেত্রে আমি যদি বলি যে পুলিশ সংস্কারের বিষয়ে, মানে অন্যান্য অনেকগুলো সংস্কারের জন্য, যেরকম পুলিশ সংস্কারের জন্য যে কমিশনটা হয়েছিল সেই কমিশনে কিন্তু এনসিপির পক্ষ থেকে একটা সুপারিশ দেওয়া হয়েছিল পুলিশের কোন কোন জায়গাগুলোতে সংস্কার দরকার। আমরাই কিন্তু প্রথমে পুলিশের এই জায়গাগুলোতে, যেমন পুলিশের যে
আপনার একটু তাদের অ্যাপ্রোচে চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, তাদের মনস্তাত্ত্বিক ভাবে তাদেরকে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে হবে। সব জায়গায় তাদেরকে বল প্রয়োগ করতে নাই, কোন জায়গায় বল প্রয়োগ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে। অর্থাৎ পুলিশ যে অতীতে যে পলিটিক্যালি ইউজ হয়ে মিস ইউজ হয়েছে, আমি ইউজ বলবো না, মিস ইউজ হয়ে আসতেছে, এটা এখান থেকে বেরিয়ে আসার জন্য যে প্রফেশনালিজম, 100% প্রফেশনালিজম, এটা মেনটেন করার জন্য কি ওয়ে আউট হইতে পারে, এটার জন্য একটা এনসিবির পক্ষ থেকে একটা কমপ্লিট কিন্তু রোড ম্যাপ আমরা একটা সুপারিশ কিন্তু আমরা দিয়েছিলাম। ঠিক আছে, তো আমার মনে হয় এটা এখন ইন্টারিম গভর্নমেন্ট কে অ্যাজ আর্লি এজ পসিবল, আমি বলবো না ঠিক ইন্টারিম গভর্নমেন্টের এটা অন্তর্বর্তী সরকারের এটা ব্যর্থতা, কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এবং সংস্কারটা আসলে একদিনে ওভার দি নাইট আমি সবকিছু করে ফেলতে পারবো না, এটা একটা চলমান প্রক্রিয়া। এটা হয়তো আস্তে আস্তে হবে, তবে আমি বলবো এই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরো অনেক বেশি আন্তরিক হতে হবে। এনসিপির সাথে আসলে সরকার একটা ঘনিষ্ঠ আছে বলে সবাই আসলে অনেকে ধারণা করেন, এনসিপির সাথে কি আসলে সরকারের ঘনিষ্ঠতা আছে কিনা সে বিষয়ে বলুন। আচ্ছা, আমি যদি প্রশ্নটা এভাবে করি, এনসিপির সাথে ঘনিষ্ঠতা আমি যদি আপনাকে করি, আপনি তো দেখতে পাচ্ছেন এনসিপির সাথে, এনসিপিতে এই অ্যাডভাইজারি প্যানেলটা কিন্তু করার আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে প্রত্যেকটা রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু এই অ্যাডভাইজারি প্যানেলটা হয়েছে। এবং ইভেন আমি যদি বলি এখানে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের অনেকগুলো উপদেষ্টা এখানে আছে, সেটা কিন্তু কোনো মোটা দাগে ভুল হওয়ার কথা না। ছাত্রদের মধ্য থেকে 2 জন উপদেষ্টা আছেন, কিন্তু এবং তারা কিন্তু কোনো এনসিপির কোনো অর্গানোগ্রামেও নাই। এবং আমাদের এখানে অর্গানোগ্রামে আসার জন্য আমাদের নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেই কিন্তু এখানে আসছে। এখন যদি কেউ বলে থাকে এনসিপির সাথে সরকারের ঘনিষ্ঠতা বা এনসিপি সরকারি দল, এটা আমার মনে হয় এটা একটা আমি বলবো এটা খুবই অ্যাবসলিউটলি একটা রং ইনফরমেশন। এবং এটা আপনারা সবাই দেখতেছেন সারা বাংলাদেশে এখন প্রশাসন এনসিপি কে কিভাবে ডিল করতেছে বা প্রশাসনের অ্যাপ্রোচটা কি এনসিপির প্রতি, এটা থেকে আমার মনে হয় বোঝা যায় যে আমরা সরকারি দল যেভাবে বলতেছে, আমাদেরকে অনেকে কিংস পার্টি বলছে, আমার মনে হয় এটা একটা পলিটিক্যালি মিস ইউজ একটা শব্দ। আমাদেরকে এটা আমরা পলিটিক্যালি আমাদেরকে মনে হয় এটা কোণঠাসা করা, এবং আমাদেরকে এটা পলিটিক্যালি একটা ব্যাপার, একটা ব্লেম হিসেবে আমি দেখি এটা। সংস্কার নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং ইন্টারিম গভর্নমেন্ট বলছে যে সংস্কার, বিএনপি বলছেন যে আসলে সংস্কার যত দেরিতে আসলে ক্ষমতাকে একটা দীর্ঘায়ু করা একটা প্রক্রিয়া। এনসিপি আবার বলছে যে আসলে ন্যূনতম সংস্কার না করলে বা আমরা যদি ভালোভাবে সংস্কার না হবে নির্বাচনে নাও যেতে পারি। তো সেই জায়গায় আসলে সংস্কার আসলে কখন নাগাদ শেষ হতে পারে এবং সংস্কার কবে শেষ হবে এবং নির্বাচন কবে হওয়া উচিত বলে এনসিপি মনে করে? আচ্ছা, আপনার প্রশ্নের প্রথম অংশটা একটু কাইন্ডলি আরেকবার একটু রিপিট আমার করবেন? প্রথম প্রশ্নের অংশটা ছিল এমন যে বিএনপি বলছে যে আসলে যদি সংস্কার নামে যে ক্ষমতাকে দীর্ঘায়ু করার একটা প্রক্রিয়া চলছে এবং এনসিপি বলছে আসলে ন্যূনতম একটা সংস্কার করে মোটামুটি একটা নির্বাচন প্রক্রিয়া যাওয়া উচিত এবং সংস্কার যদি ভালোভাবে না হয় তখন এনসিপি আসলে নির্বাচনে নাও যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন সংস্কার এবং নির্বাচন দুইটা বিষয় কিন্তু বারবার এসেছে। আচ্ছা, আপনার কি এনসিপি কি কোনো সময় কি নির্বাচনের বিলম্বিত করার কথা বলছে? আমি যদি এখন কখন আসলে সংস্কার হবে এবং কখন নির্বাচন হবে সেই আচ্ছা, বিষয়টা একটু বলুন। আমরা শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কখনোই নির্বাচনের কোনো বিষয়ে কোনোদিন তারা অনীহা প্রকাশ করে না। তারা বলছে নির্বাচন অবশ্যই হবে, পাশাপাশি সংস্কারও করতে হবে। কিন্তু এখন আমি কেন বলতেছি এই কথাটা কিন্তু শুধুমাত্র এনসিপির বক্তব্য না, এটা এই গণ অভ্যুত্থানটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটা স্পিচ ছিল, একটা বয়ান ছিল, সেটা হলো ফেসিবাদের বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্ধন, নিউ পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। অর্থাৎ দীর্ঘ 54 বছরে এটা আমাদের এটা পছন্দরা রাজনীতি একটা এস্টাবলিশমেন্ট ছিল, যে এস্টাবলিশমেন্টটা ছিল স্বৈরাচারী একটা ফেসিবাদী একটা এস্টাবলিশমেন্ট। সুতরাং এই এস্টাবলিশমেন্টকে আপনার ভাঙার জন্য, রিফর্ম করার জন্য অফকোর্স আমাদেরকে সংস্কারটা করতে হবে, এবং এই সংস্কারটা করার জন্য আমরা এই বিপ্লবটা হয়েছিল, গণ অভ্যুত্থানটা হয়েছিল। ঠিক আছে, তো আমি এখানে একটা বিপ্লব শব্দটা ব্যবহার করেছি। বিপ্লব হয়তো আমরা ওই দাগে আমরা বিপ্লবটা বলতে পারি না, কারণ আমরা ছাত্ররা শহীদ মিনারে দাঁড়িয়ে সংবিধানকে টোটাল ডিজলভ করে আমরা একটা সরকার গঠন করতে পারি নাই, আমাদের অনেক জায়গায় ডিল করতে। কিন্তু এই যে গণ অভ্যুত্থানের যে একটা স্পিরিট ছিল, এবং আমরা বলতেছি এটা সংবিধানের 106 আর্টিকেলের আওতায় যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে সরকারটাকে গঠন করার জন্য তারা বলল এবং পরামর্শ দিল, সেই পরামর্শের মূল ভিত্তিটাই ছিল এরকম যে ইন্সপাইরেশন অফ দি ম্যাস পিপল। এই সরকারটা হলো গঠিত হয়েছে
জনগণের স্পাইরেশনের ভিত্তিতে, যেটা কিন্তু মোর পাওয়ারফুল দ্যান দি ইলেক্টেড গভর্নমেন্ট। এবং এটা এই সরকারেরই একমাত্র ম্যান্ডেট আছে, আমি মনে করি এই সরকারের একমাত্র ম্যান্ডেট আছে একবারে আপনার ড্রাস্টিক্যালি সংস্কার রিফরমেশনে। অন্য কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা এই ম্যান্ডেটে নাই, কারণ ওই ম্যান্ডেটে সবাই কিন্তু ভোটটা দিবে না, এটা কিন্তু অ্যাসপাইরেশন অফ দি ম্যাস পিপলের কিন্তু গভর্নমেন্ট। সুতরাং এই সরকার যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সংস্কারটা করতে পারবে এবং বেসিক লেভেল থেকে শুরু করে একটা ড্রাস্টিক্যাল যে সংস্কার, এই সরকারকে এটা করতে হবে। এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা কোনোভাবে সম্ভব না। এটা হলো বিষয়, এই জন্য আমরা বারবার বলতেছি। আর আরেকটা ব্যাপার হলো সংস্কারের পাশাপাশি আমাদেরকে বারবার একটা কথা আমাদেরকে ডিল করতেছি, অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রথম যে আমাদের ইয়াটা ছিল যে ক্রাইসিস, যে গণহত্যা, এখানে একটা বাংলাদেশে একটা গণহত্যা পরিচালিত হয়েছে, সেই গণহত্যার বিচারটা আমাদের করতে হবে। কিন্তু আমরা 8 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত গণহত্যার দৃশ্যমান কোনো বিচার হয় নাই। তাহলে আপনি গণহত্যার বিচারকে প্রশ্ন না করে, বিচার কেন হচ্ছে না সেটা প্রশ্ন না করে আপনি যখন বারবার নির্বাচনের কথা বলেন, তাহলে তো অবশ্যই জাতির কাছে এটা প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন হবে আপনার, তাহলে আমরা কি এই জন্য কি অভ্যুত্থানটা করেছিলাম? অভ্যুত্থান করার পিছনে এটা আমাদের গণহত্যা যে বিচার হচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার তো গণহত্যার বিচার নিয়ে কোনো স্পষ্ট বার্তাও দিচ্ছে না। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করছে এবং কমিশন প্রস্তাব নিচ্ছে, মুখ্যমন্ত্রী কমিশন গঠন করতেছে। সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নাকি সফলতা, সেই জায়গাটা কোনটা বলবেন? আমি ঠিক ওইভাবে যাব না যে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা বা ব্যর্থতা, এটা এই বাইনারিতে আমি যাব না। তবে আমি একটা কথা বলতে চাই, এখানে সরকারের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত যে এই যে দেশে একটা গণহত্যা হয়েছে, ঠিক আছে, এরকম গণহত্যার বিচার না করে বাংলাদেশে কেন পৃথিবীর কোন দেশে কিন্তু এরকম নির্বাচন হয় না। আপনি দেখেন জার্মানিতে, দেখেন জার্মানিতে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার পরে হিটলারের নাৎসি বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করে। আমরা বারবার বলছি আওয়ামী লীগকে আমরা বিচারিক প্রক্রিয়া আনা হোক, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া না এনে বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেটা হলো বাস্তবতা। দ্বিতীয় বিষয় হলো যে ফান্ডামেন্টাল যে রিফর্ম গুলো আছে, সংস্কারগুলো আছে, সেগুলো না করে নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নিবে না। কারণ বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে কিন্তু এই গভর্নমেন্ট আসছে এবং বাংলাদেশের মানুষের অ্যাসপাইরেশন ছিল যে একটা গণসংস্কার। এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, এনসিপি কি মনে করে? এই মুহূর্তে আপনি এখানে অনেকগুলো চ্যালেঞ্জ, আমি বলবো এই মুহূর্তে মেজর চ্যালেঞ্জ কি? মেজর চ্যালেঞ্জ যদি বলেন, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে মেজর চ্যালেঞ্জ এখন এই যে গণহত্যার বিচার না হওয়াটা একটা মেজর চ্যালেঞ্জ। কারণ আপনার এই যে ফেসিবাদী কাঠামো, যেটা 53 বছর যে ফেসিবাদী কাঠামোটা হয়েছে, সেই কাঠামোকে ভাঙার জন্য অফকোর্স আপনাকে এই হত্যার বিচার করতে হবে। পাশাপাশি আরেকটা মেজর চ্যালেঞ্জ আমি মনে করব, যেটা নিয়ে আমরা শুরু থেকে বলে আসছি, যে এই যে সংবিধান একটা আপনার ফেসিবাদী কাঠামোর উপর দাঁড়িয়ে আছে 53 বছর ধরে, যে সংবিধানটা ফেসিস্ট তৈরি করার একটা কারখানা হিসাবে, সেই সংবিধানটাকে অবশ্যই ম্যাসিভলি আপনার সংস্কার করতে হবে। কারণ এই সাংবিধানিক, এই যে বাংলাদেশের যে সংবিধানটা গঠন করা হয়েছিল, সেটা আমরা মানে দৃঢ়ভাবে প্রমাণের সাপেক্ষে বলি যে এই সংবিধান গঠনটা ছিল মানে অবৈধ টোটালি। যে 1971 সালের পরে আমাদের, আপনি জেনে থাকবেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং আপনি জানেন যে 71 সালের 10 এপ্রিল, ঠিক আছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে একবারে বলা হয়েছে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে স্বাধীনতার লক্ষ্যে আমাদেরকে যুদ্ধ অংশগ্রহণ। সংবিধান চেঞ্জ করলে আমি একটু চেষ্টা করি এই জিনিসটা একটু শেষ করতে হবে। আপনি দেখেন, কিন্তু মহান মুক্তিযুদ্ধ আমরা যখন স্বাধীন হয়ে গেলাম, স্বাধীন হওয়ার পরে 72 সালে, মাত্র 1 বছর, 72 সালে এসে মানে শেখ মুজিবুর রহমান কারোর সাথে কোনো আলাপ আলোচনা না করে আমাদের উপরে একটা সংবিধান চাপাই দিয়েছে, যে সংবিধানে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল না, যে সংবিধানে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই সংবিধানের মধ্যে ছিল না। অনেক অপ্রাসঙ্গিক বিষয়গুলো সে এখানে ইনক্লুড করছে। এবং সেই সংবিধানটা গঠনের ক্ষেত্রে যে গণপরিষদটা গঠন করা হয়েছে, সেটাই কিন্তু অবৈধ গণপরিষদ। আপনি দেখেন, একটা স্বাধীন দেশে প্রথম যে দায়িত্বটা হয়ে যায়, একটা সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ গঠন করতে হয়, সেই গণপরিষদটা কিন্তু বাংলাদেশে গঠন হয় নাই। প্রশ্ন আসতে পারে, তাহলে এটা সংবিধানে কিভাবে হলো? 1970 সালের জেনারেল আইয়ুব খানের
লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে একটা সূত্রে একটা যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় হয়েছিল। সেই বিজয়ী যারা সংসদ সদস্য ছিল তাদেরকে দিয়ে উনি গণপরিষদ গঠন করলেন এবং সেই গণপরিষদ গঠন নিয়ে তৎকালীন আপনি মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের প্রধান উপদেষ্টা আব্দুল হামিদ খান ভাসানী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আপনার আব্দুর রব সেটা তখন স্ট্রংলি বিরোধিতা করেছিল এবং তারা এই গণপরিষদকে তারা অবৈধ ঘোষণা করেছিল। বাংলাদেশের তৎকালীন বুদ্ধিজীবী রাজনৈতিক সবাই যারা মুক্তিযোদ্ধা তারা সবাই এই গণপরিষদকে অবৈধ ঘোষণা করেছিল। এরকম একটা অবৈধ গণপরিষদ দিয়ে তিনি একটা সংবিধান সুতরাং আমরা বলবো যে এই সংবিধানটাই একটা অবৈধ গণপরিষদ দিয়ে গঠন করা হয় এবং আমাদের ফার্স্ট আমার মনে হয় এই জায়গায় গঠনতন্ত্রটা পরিবর্তন করাটা সংবিধান যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে জনগণকে ম্যান্ডেট নিতে হবে, জনগণের ভোট নিতে হবে। সেক্ষেত্রে কি প্রক্রিয়া? শুনেন, সংবিধানটা পরিবর্তনের জন্য যেটা দরকার আমরা বারবার বলে আসছি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যেটা বলে আসছে সেটা হলো গণপরিষদই একমাত্র সংবিধান পরিবর্তন করতে পারে। সুতরাং আমরা বলছি সামনে অবশ্যই আমাদের নির্বাচনটা হতে হবে এবং সেটা হবে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদ নির্বাচনের হাতে থাকবে সংবিধান প্রণয়ন করার বা সংবিধান পরিবর্তন করার অ্যাবসলিউট ম্যান্ডেটটা গণপরিষদের হাতে থাকবে। এজন্য আমরা বলছি সামনে যে নির্বাচনটা হবে সেটা গণপরিষদ নির্বাচন হোক, কারণ আমাদের বাংলাদেশটার অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপরিষদ নির্বাচন হয়নি। একটা অবৈধ গণপরিষদ দিয়ে যে সংবিধানটা হবে স্বাভাবিকভাবে সেটাও কিন্তু অবৈধ হয়ে যায়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো এই যে সামনের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদের মাধ্যমে একটা সংবিধান সুন্দর একটা রাষ্ট্রের জন্য এই যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা একটা সংবিধান রচনা করব। ধন্যবাদ আপনাকে। এই আপনার আসলে আপনার বুঝতে চেয়েছেন আসলে গণপরিষদের মাধ্যমে আসলে একটা সংবিধান চেঞ্জ করা উচিত বলে আপনারা মনে করছেন। আমরা আসলে আরেকটু যদি বিষয়টা আসে যে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি, আপনি চট্টগ্রামের দায়িত্বে আছেন, চট্টগ্রামের দায়িত্বে জাতীয় নাগরিক পার্টি সংসদ নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত আছে এবং তারা কতটুকু কাজ করছে? আচ্ছা, আমি আপনাকে একটু এখনো বলি, আমরা চট্টগ্রামে এখনো জাতীয় নাগরিক পার্টির এখনো ইউনিট কমিটি হয় নাই, চট্টগ্রাম কমিটি হয় নাই। আমরা সংগঠন হিসেবে কাজ করতেছি, আহ্বায়ক কমিটি এখনো হয় নাই। তবে আমাদের যে ইচ্ছা এবং চিন্তা, আমরা খুব এটা কেন্দ্রে খুব ভালো করেই ওনারা চেষ্টা করছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে প্রত্যেক জায়গায় ইউনিট কমিটিগুলো হয়ে যাওয়ার জন্য, দিয়ে দেওয়ার জন্য। এগুলো দিয়ে দেওয়ার পরে আমাদের এখন থেকে আমরা যে কাজটা করতেছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এবং থানাগুলোতে যাচ্ছি। আমাদের নিউক্লিয়াস জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকটা সংগঠনের জন্য আসলে কিছু নিউক্লিয়াস দরকার হয়। আমরা প্রত্যেকটা থানায় থানায় যাচ্ছি, আমরা সংগঠন তৈরি করছি এবং আমরা নিউক্লিয়াস, বিশেষ করে নিউক্লিয়াস তৈরি করার জন্য আমরা কাজ করছি। যারা আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে তাদেরকে দিয়ে আমরা সংসদে বা স্থানীয় ইলেকশনগুলোতে আমরা তাদেরকে দিয়ে আমরা নির্বাচন করব। সেটা অবশ্যই হতে হবে জনগণকে নিয়ে আমরা নির্বাচন করব। জনগণ আমাদেরকে যেভাবে চায়, জনগণ যেভাবে চায় অফকোর্স আমরা সেভাবেই সামনে তাদেরকে নিয়ে। জাতীয় নাগরিক পার্টিকে 300 আসনের প্রার্থী দিবে কিনা সে বিষয়ে কোনো আপনাদের মেসেজ আছে? এটা ইতিমধ্যে আমাদের সংগঠনের সদস্য সচিব নাহিদ ইসলাম বলছেন যে আমরা 300 আসনের প্রার্থী দিব এবং 300 আসনের প্রার্থী দেওয়ার জন্য আমরা কাজ করতেছি। আমাদের প্রত্যেকটা থানাতে আমরা আমাদের এবং ইভেন্ট ইউনিয়ন পর্যায়ে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করছি আমরা 300 আসনে প্রার্থী দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রাম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রোগ্রাম শেষ পর্যায়ে আসার আগে আমরা একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি আপনি যে চট্টগ্রাম বেসিস কাজ করেন, চট্টগ্রাম নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা চট্টগ্রাম উন্নয়ন খাতে আপনারা কোন কোন পরিবর্তন নিয়ে কাজ করতে চান, সেই বিষয়ে কোনো এজেন্ডা আছে কিনা সেই বিষয়টা একটু জানাবেন। ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে চট্টগ্রামটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চট্টগ্রাম নিয়ে চিন্তা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিকভাবে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা আসলে মানুষের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সমাধান করে আমরা এই যে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম এস্টাবলিশ করতে যাচ্ছি। আপনি দেখেছেন চট্টগ্রামের যে কোনো ধরনের ক্রাইসিসে সবার আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যায়। গত কয়েকদিন আগে একটা অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে, সেখানে জাতীয় নাগরিক পার্টি গিয়েছে সবার আগেই এবং প্রত্যেকটা জায়গায়। এবং আপনি দেখবেন কয়েকদিন আগে আমার এখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুসরা মিসমাপুর সাথেও কথা হয়েছে। উনিও আমাদের আমরা যখন একসাথে কথা বলছি, চিটং এ অনেক ইনভেস্টমেন্টের সুযোগ আছে, এখানে অনেক ইনভেস্টমেন্টের সুযোগ আছে যেহেতু এটা একটা পোর্ট সিটি। সুতরাং এই যে সামনে জাতীয় নাগরিক পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এখানে চট্টগ্রামের ইনভেস্টমেন্ট নিয়ে একটা ম্যাস লেভেলে রেভলিউশনের একটা
পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি। আপনারা চট্টগ্রাম নিয়ে কাজ করতে চাচ্ছেন সে বিষয়টার জন্য আপনাকে শুনলাম। আমাদের প্রোগ্রাম আসলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছেন যে আসলে চট্টগ্রামের যে সংগঠক এরফানুল হক, উনি আসলে চট্টগ্রাম নিয়ে অনেক ভাবনার কথা বলেছেন। পাশাপাশি বর্তমান সরকারে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বা সংস্কার নির্বাচন নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে। আমরা ধারাবাহিকভাবে আবার কোনো একটা প্রোগ্রাম ওনার সাথে আবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিএনটিভি সিটিজির সাথেই থাকবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।